আচ্ছা, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতে হিটলারের আমলের অস্ত্র এখনো কেন? আচ্ছা, বিজিবি কি আদৌ প্রস্তুত? বিষয়টা বুঝতে পারছেন না? বর্তমানে আমাদের ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশের অনেক সমস্যা যাচ্ছে পুশিং নিয়ে, ঠিক আছে? বর্ডারের মধ্যে বিএসএফ এর সাথে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তো সেই ক্ষেত্রে আমাদের ভারতের বিএসএফ এর কাছে কিন্তু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, আর অন্যদিকে বাংলাদেশ বিজিবির কাছে কিন্তু সেই হিটলারের আমলের যুদ্ধাস্ত্র রয়েছে। এখন কথা হচ্ছে, বিজিবি কি আদৌ প্রস্তুত? আর এই উন্নত যুগে এসেও বিজিবির হাতে কেন সেই হিটলারের আমলের পুরাতন অস্ত্রশস্ত্র? হ্যাঁ ভিউয়ার্স, কোন আজকে বিস্তারিত খুঁটিনাটি ইন ডিটেল সেটাই জান। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। ভিউয়ার্স, আজকে আমি ডিফেন্স অ্যালার্ট ভিডিও ইউটিউব চ্যানেলে বেরিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা হচ্ছে বিজিবির হাতে হিটলারের আমলের অস্ত্র আজও কেন? কেন? তাহলে চলুন ভিউয়ার্স, কোন ডিফেন্স অ্যালার্ট ভিডিও ইউটিউব চ্যানেল নিয়ে তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। ধরুন আজ রাতে সীমান্তে কিছু একটা ঘটে বসলো, একটা সশস্ত্র গ্রুপ ঢুকে পড়লো বাংলাদেশের ভেতরে। আপনার দেশের প্রথম প্রতিরক্ষা কে দেবে? অবশ্যই বিজিবি। কিন্তু সেই বিজিবির হাতে যে রাইফেল, সেটা আপনার বাবার জন্মের আগে ডিজাইন হয়েছিল। 10 রাউন্ড সেমি অটোমেটিক এসকেএস। সোভিয়েত ইউনিয়নের এই অস্ত্র আজও বাংলাদেশের সীমান্ত পাহারা দিচ্ছে, আর তাদের ইউনিফর্ম যা কয়েক কিলোমিটার দূর থেকে স্পষ্ট দেখা যায়। আজকের ভিডিওতে জানাবো বিজিবির কেন এই অবস্থা, কতটা বিপজ্জনক এটা, আর এটার সমাধান কোথায়। প্রশ্নটা হলো, এটা কি অবহেলা নাকি ইচ্ছাকৃত? আপনি যদি আমার ভিডিওতে এখনো নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আগে বুঝতে হবে বিজিবির কাঁধে কতটা ভার রয়েছে। বিজিবির জন্ম ব্রিটিশ আমলে। পাকিস্তান পিরিয়ডে এর নাম হয় ইস্ট পাকিস্তান রাইফেল, তারপর বাংলাদেশ রাইফেল বা বিডিআর। 2009-এর পিলখানা বিদ্রোহের পর নাম বদলে রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এই বাহিনীর দায়িত্ব কি? ভারতের সাথে বাংলাদেশের 4156 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং মিয়ানমারের সাথে 271 কিলোমিটার। এর মধ্যে রয়েছে পাহাড়, নদী, ঘন বন, জলভূমি, সব ধরনের প্রতিকূল আবহাওয়া। শুধু পাহাড় না, মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকানো, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তকালীন আইন শৃঙ্খলা রক্ষা করা, সবই এই বাহিনী করে আসছে। এত বড় দায়িত্ব, কিন্তু সরঞ্জাম, সেখানেই সমস্যাটার শুরু। বিজিবির একটি বহুল ব্যবহৃত অস্ত্র হচ্ছে এসকেএস, স্যামোস নারিয়াত নেভ কার্বাইন স্যামোস নিভা। 1945 সালে ডিজাইন করা এই রাইফেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তৈরি। এই অস্ত্রটা হিটলারের পতনের সাথেই জন্ম নিয়েছিল, যার ক্যাপাসিটি মাত্র 10 রাউন্ড। ফায়ারিং মোড সেমি অটোমেটিক, মানে একটি ট্রিগারে একটি করে গুলি বের হয়। এর তুলনায় আধুনিক অস্ত্র যেমন AK-103 বা M4 30 রাউন্ড ম্যাগাজিন ক্যাপাসিটি। ফুল অটো এবং সেমি অটো দুটোই অপশন থাকে। ফায়ার রেট প্রতি মিনিটে 600 থেকে 900 রাউন্ড পর্যন্ত। এখন ভাবুন, মিয়ানমার সীমান্তে আজ সশস্ত্র গ্রুপ আছে, ভারতের সীমান্তে সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে। তারা কি এসকেএস নিয়ে আসে? না, তারা আধুনিক অস্ত্র নিয়ে আসে। একজন বিজিবি সদস্যের হাতে 10 রাউন্ড, সেখানে সামনের শত্রুর হাতে থাকে 30 রাউন্ড এবং ফুল অটোমেটিক অস্ত্র। এটা কিন্তু যুদ্ধ না, এটা অসম হত্যা। এবার আসি ইউনিফর্মের কথায়। শুনতে ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু যুদ্ধে ইউনিফর্ম মানে জীবন মৃত্যুর পার্থক্য। ক্যামোফ্লেক্সের একটাই উদ্দেশ্য, শত্রুর চোখে না পড়া। এটা ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ, এটা সার্ভাইভাল। বাংলাদেশ সেনাবাহিনী এটা কিন্তু খুব ভালোভাবে বুঝে। গত 1.5 দশকে তারা একাধিকবার ক্যামো প্যাটার্ন বদলেছে। প্রতিটা পরিবর্তনের লক্ষ্য ছিল বাংলাদেশের সবুজ জলাভূমি, গ্রামীণ পরিবেশের সাথে মিশে যাওয়া। আর বিজিবির ইউনিফর্ম এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সীমান্তের যে কোনো পরিবেশে সবার আগে দৃশ্যমান। দিনের আলোতে কিংবা ভোরের কুয়াশায় দূর থেকেও চেনা যায়। ট্যাকটিক্যাল ওয়ারফেয়ারে এর মানেটা কি? আপনি যদি শত্রুর আগে দেখা যান, আপনি প্রথম গুলি খাবেন। এটা কি অজ্ঞতা নাকি সিস্টেমের গভীর সমস্যা? এবার আমাদের একটু বাইরে তাকাতে হবে। ভারতের বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিশ্বের বৃহত্তম সীমান্ত বাহিনীগুলোর একটি। তাদের অস্ত্র ইনসাস, AK সিরিজ, এমনকি স্নাইপার রাইফেল। ইউনিফর্মে অঞ্চলভেদে আলাদা আলাদা ক্যামো ব্যবহার করে তারা। মরুভূমি, পাহাড়, জঙ্গল, নাইট ভিশন, ড্রোন নজরদারি থেকে শুরু করে থার্মাল ক্যামেরা সবই তারা ব্যবহার করে থাকে। আর মিয়ানমারের পাশে আরাকান আর্মি সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপ রয়েছে। তাদের কাছে রয়েছে ড্রোন, অ্যান্টিক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম, এমনকি আধুনিক অস্ত্র। 2023-24 সালে মিয়ানমার সংঘাতের সময় বাংলাদেশের সীমান্তে গোলা এসে পড়েছে। সেই মুহূর্তে বিজিবি কি নিয়ে দাঁড়িয়েছিলেন? একই সেই পুরনো অস্ত্র, একই দৃশ্যমান ইউনিফর্ম। এটা কোনো কাল্পনিক দৃশ্য না, এটা সাম্প্রতিক বাস্তবতা।
কেন? আমার কাছে মনে হচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে কোনো চাল এখানে চালা হয়েছে। হ্যাঁ, কারণ আগে তো এই যে বাংলাদেশ বর্ডার গার্ডের ইউনিফর্ম এরকম ছিল না, কিন্তু রিসেন্টলি এসে দেখুন বর্ডার গার্ড যে ইউনিফর্মটা বাংলাদেশ বর্ডার গার্ডে, সেটা লাল ছাপা, সেটা কিন্তু দূর থেকেই চেনা যায়, বোঝা যায়। এবং যে অস্ত্রশস্ত্র হাতে দেয়া হয়েছে এগুলো দ্বারা আসলে বর্তমান সময়ে টিকা সম্ভব না। তার মানে কি, মানে এটা সত্যি যে বর্ডার গার্ডকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন ভিউয়ার্স কোন বাকি অংশটা দেখে আসি। প্রশ্ন হলো এই অবস্থা কেন? বাংলাদেশ প্রতি বছর প্রতিরক্ষায় 35,000 থেকে 40,000 কোটি টাকা ব্যয় করে। সেনাবাহিনী আধুনিক হচ্ছে, নৌবাহিনীতে সাবমেরিনও এসেছে এবং বিমান বাহিনীতে নতুন জেটের কথাও চলছে। এগুলো দরকার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে বাহিনী প্রতিদিন সীমান্তে দাঁড়িয়ে থাকে, যে বাহিনী প্রথম হুমকির মুখোমুখি হয়, তাদের জন্য আধুনিক রাইফেলের বাজেট নেই। একটা আধুনিক অ্যাসল্ট রাইফেলের দাম কয়েক লক্ষ টাকা। পুরো 66,000 সদস্যকে আপগ্রেড করতে যা লাগবে, মোট প্রতিরক্ষা বাজেটের তুলনায় তা অত্যন্ত সামান্য। কারণ একটাই, বিজিবি মাঝখানে পড়ে থেকেছে। পুলিশের মতো না, আবার সেনাবাহিনীর মতো না। এই অদ্ভুত মাঝামাঝি অবস্থায় তার জন্য সবথেকে বড় অভিশাপ। 2009 সালের পিলখানা বিদ্রোহের কথা মনে আছে অবশ্যই। 57 জন সেনা অফিসার শহীদ হয়েছিলেন সেদিন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। তারপরও কি বিজিবির সামর্থ্য নিয়ে যথেষ্ট ভাবা হয়েছে? শুধু নাম বদলেছে বিডিআর থেকে বিজিবি। অস্ত্র বদলায়নি, ইউনিফর্মও বদলায়নি, বাজেটও বদলায়নি। আজও সীমান্তে বিজিবি সদস্যরা জীবন দিচ্ছেন। পাচার, অনুপ্রবেশ, সন্ত্রাস সবকিছু একাই সামলাচ্ছেন। এই দেশে হাজার হাজার পরিবার আছে যাদের বাবা, স্বামী, ছেলে আজ রাতে সীমান্তে পাহারা দিচ্ছে এবং তারা জানে না ভোরে ফিরবেন কিনা। তারা সীমান্তে কি নিয়ে যান? সেই পুরনো রাইফেল, দেখা যাওয়া ইউনিফর্ম আর একটা অদম্য সাহস যেটা কোনো বাজেটে কিনা যায় না। দেশের প্রথম দেয়াল, কিন্তু সব থেকে দুর্বল ইট দিয়ে করা। এর কি কোনো সমাধান নেই? আছে, এবং তা মোটেও অসম্ভব না। প্রথমত, এসকেএস এর বদলে আধুনিক অ্যাসল্ট রাইফেল, যা 30 রাউন্ড এবং ফুল অটো অপশন থাকবে। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রকৃতির সাথে মানানসই ট্যাকটিক্যাল ক্যামোফ্লেক্স দরকার। তৃতীয়ত, নাইট ভিশন, ড্রোন, থার্মাল ক্যামেরা, এগুলো এখন বিলাসিতা নয়, নেসেসারি। চতুর্থ হলো বাজেটে বিজিবিকে সত্যিকারের অগ্রাধিকার। এটা অনেক দেশ করেছে, বাংলাদেশও পারবে, কিন্তু সেটা হবে না যদি আমরা প্রশ্ন না করি। আপনি যদি মনে করেন বিজিবিকে আরও শক্তিশালী করা দরকার, এই ভিডিওটা শেয়ার করুন, কারণ প্রতিরক্ষার প্রথম দেয়াল দুর্বল হলে বাকি সব দেয়ালই অর্থহীন। আপনার যদি মনে হয় এই বিষয় নিয়ে আলোচনা দরকার, তাহলে এখনই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স কোন সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। সত্যি বলতে আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ ছিল। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয়েছে। দেখুন, বাংলাদেশ বিজিবির যে অবস্থাটা, ঠিক আছে, এই অবস্থাটা আমার মতে ইচ্ছাকৃতভাবে এরকম করা হয়েছে। এবং অনেকেই বলছে যে এর পেছনে ভারত দায়ী এবং শেখ হাসিনা সরকার দেয়। হ্যাঁ, আমিও এই বিষয়টাকে এগ্রি করছি। এই বিষয়টা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তবে রিসেন্টলি কিন্তু বর্তমানে আর শেখ হাসিনা সরকার নেই, এখন নতুন সরকার এসেছে। তো নতুন করে আবারও কিন্তু বর্ডার গার্ডকে যদি পরিবর্তন করা না হয়, তাহলে কিন্তু ভালো দিক বয়ে আসবে না। প্রথমত বর্ডার গার্ডের ইউনিফর্মটা একেবারে চেঞ্জ করতে হবে। বাংলাদেশের প্রকৃতির নেচার অনুযায়ী সেগুলোকে সেট করতে হবে। এবং বর্ডার গার্ড বিজিবির কাছে কিন্তু উন্নত মানের রাইফেল দিতে হবে। এবং বর্ডার গার্ড বিজিবির কাছে থার্মাল ক্যামেরা সহ আরো উন্নত মানের যত গ্যাজেট দরকার সেগুলোকে দিতে হবে। তাহলে কিন্তু বর্ডার গার্ড বিজিবি অনেক বেশি আধুনিক থাকবে এবং বর্ডার গার্ড বিজিবি খুব ভালোভাবে তাদের অপারেশন চালাতে পারবে এবং সীমান্তে যত চোরাকারবারি হয়, যত অপকর্ম হয়, সেগুলোকে ঠেকাতে পারবে এবং তারা তাদের জীবনকেও বাঁচাতে পারবে। যদি তাদের কাছে স্বল্প দামের এবং অনুন্নত মানের, ঠিক আছে, রাইফেল থাকে এবং শত্রুপক্ষের কাছে উন্নত রাইফেল থাকে, তাহলে তারা কি পারবে সেই অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করতে? তারা কিছুই করতে পারবে না, তাদের জীবনটাকে দিতে হবে। তো সীমান্তে যারা কাজ করছে, যারা পাহারা দিচ্ছে, তাদেরকে আমি সেলুট জানাচ্ছি, হোক সে যেই দেশেরই সীমান্তরক্ষী বাহিনী। তবে তারাও তো কারো না কারো বাবা, ভাই, বোন, তো তাদেরও তো জীবন আছে, তাদের উপার্জনের উপরও কিন্তু ফ্যামিলি চলছে। তো তাদের যদি কিছু হয়ে যায় তাহলে কি হতে পারে ভেবে দেখেছেন? তো অবশ্যই ভিউয়ারগণ এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলতে হবে। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি আওয়াজ না তোলা হয় এখনো, তাহলে বিজেপির ভবিষ্যৎ কি হতে পারে সেটা আমি ঠিকঠাকভাবে বলতে পারছি না। ভালো ভবিষ্যৎ যে হবে না সেটা কিন্তু বলা যাচ্ছে। তো
তো ভিউয়ার এই ছিল বিস্তারিত। তো এখন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।